রাতের আকাশ আজ বড্ড মায়াবী। রূপালী চাঁদের আলো এসে পড়ছে করতোয়া নদীর শান্ত স্নিগ্ধ জলরাশির উপর। এই নদীর তীর ঘেঁষেই দাঁড়িয়ে আছে হাজার বছরের প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড়। এই মাটির প্রতিটি ধূলিকণায়, প্রতিটি ইটের খাঁজে খাঁজে লুকিয়ে আছে এক স্বাধীন, মাথা নত না করা জাতির হাজার বছরের ইতিহাস। পুণ্ড্রবর্ধনের রাজারা একদিন এই মাটিতেই স্বাধীন সাম্রাজ্য করেছিলেন। যুগে যুগে কত ভিনদেশী আগ্রাসী শক্তি এই মাটির দখল করতে এসেছে, কিন্তু এই মাটির মানুষেরা কখনো দাসত্বের শেকল চিরস্থায়ীভাবে নিজেদের গলায় পড়তে দেয়নি। তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বারবার প্রমাণ করেছে স্বাধীনতা কোনো ভিক্ষা করে পাওয়া বস্তু নয়, এটি ছিনিয়ে আনার এবং রক্তের বিনিময়ে রক্ষা করার পবিত্র আমানত। আজ এই নিস্তব্ধ রাতে করতোয়ার তীরে দাঁড়ালে যেন সেই পুরনো শহীদদের ফিসফিসানি শোনা যায়। তারা যেন প্রশ্ন করছে, আমরা যে স্বাধীনতা দিয়ে গিয়েছিলাম তা কি তোমরা রক্ষা করতে পেরেছ, নাকি ভিনদেশী প্রভুদের কাছে নিজেদের আত্মসম্মান বিকিয়ে দিয়েছ? গত 15 বছর ধরে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেশের দেশপ্রেমিক মানুষের বুক ফেটে কান্না এসেছে। কারণ একটি নির্দিষ্ট স্বৈরাচারী সরকার এই পবিত্র ভূমিকে প্রতিবেশী ভারতের একটি আজ্ঞাবহ প্রদেশে পরিণত করেছিল। আমাদের আকাশ ছিল অরক্ষিত, আমাদের সীমানা ছিল অরক্ষিত। বর্ডারে যখন আমাদের ভাই বোনদের পাখির মতো গুলি করে মারা হতো, তখন আমাদের শাসকরা দিল্লির দিকে তাকিয়ে মুচকি হাসত। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা বুকের রক্ত দিয়ে মাতৃভূমি রক্ষার শপথ নিয়েছিল, তাদেরকে সুপরিকল্পিতভাবে পঙ্গু করে রাখা হয়েছিল, যাতে তারা কখনোই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস না পায়। কিন্তু প্রকৃতির এক অমোঘ নিয়ম আছে, রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের সূর্য ওঠাকে কেউ আটকাতে পারে না। আজ সেই ভোরের সূর্য উঠেছে, আর সেই সূর্যের প্রথম আলো এসে পড়েছে মহাস্থানগড়ের এই পবিত্র মাটিতে। এই মাটি আজ আবার প্রস্তুত হচ্ছে এক নতুন ইতিহাস লেখার জন্য, যে ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে না, যে ইতিহাস লেখা হবে ইস্পাত, বারুদ আর অসীম সাহসের কালিতে। কারণ এই বগুড়ার মাটিতেই জন্ম নিতে যাচ্ছে বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে অভাবনীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর এক মেগা প্রজেক্ট, যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রকে চিরতরে পাল্টে দেবে। নয়াদিল্লির রাইসিনা হিলে অবস্থিত সাউথ ব্লকের বিশাল গম্ভীর ভবনগুলো এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। বাইরে থেকে দেখলে মনে হবে এই ভবনগুলোর ভেতরে বসে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশের নীতি নির্ধারকরা হয়তো বিশ্বজয়ের কোনো নিখুঁত সমীকরণ মেলাচ্ছেন। কিন্তু আজ তাদের সেই শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে এক অদ্ভুত, গুমোট এবং শ্বাসরুদ্ধকর হাওয়া বইছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে শুরু করে শীর্ষ সামরিক গোয়েন্দারা আজ এক চরম অস্তিত্ব সংকটে ভুগছেন। তাদের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভাসছে বাংলাদেশের মানচিত্র। এতদিন তারা এই মানচিত্রটির দিকে তাকাতেন চরম ছিল আর অবজ্ঞার দৃষ্টিতে। তারা ভাবতেন বাংলাদেশ তো তাদের 3 দিক থেকে ঘেরাও করা একটি ব্যাকইয়ার্ড বা পেছনের উঠোন মাত্র। কিন্তু আজ সেই মানচিত্রের দিকে তাকিয়ে তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, কারণ তারা জানতে পেরেছেন যে ওই ছোট্ট ভূখণ্ডটি আর তাদের হাতের পুতুল নেই। সেখানে আজ এমন এক রাষ্ট্রনায়ক বসে আছেন যার চোখে কোনো ভয় নেই, যার মগজে কোনো দাসত্বের বীজ নেই। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে ভারতের দিকে এমন কিছু ঠান্ডা মাথার কিন্তু মরণঘাতী দাবার চাল দিয়েছেন, যা সাউথ ব্লকের সমস্ত অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। ভারত সবসময় চাইতো বাংলাদেশ যেন তাদের কাছ থেকে এই বাতিল হওয়া নিম্নমানের অস্ত্র কেনে। তারা চেয়েছিল বাংলাদেশকে সামরিকভাবে পঙ্গু করে নিজেদের উপর নির্ভরশীল করে রাখতে। কিন্তু তারেক রহমান সেই পরাধীনতার শেকল চিরতরে ভেঙে চুরমার করে দিয়েছেন। তার ভিশন অত্যন্ত পরিষ্কার, আমরা আমাদের মাতৃভূমিকে আর কখনো অরক্ষিত রাখবো না, আমরা অস্ত্র ভিক্ষা করব না, আমরা অস্ত্র কিনবো না, আমরা আমাদের নিজেদের মাটিতে আমাদের নিজেদের তরুণদের মেধা দিয়ে বিশ্বের সেরা অস্ত্র তৈরি করব। আর এই অদম্য দেশপ্রেমের ভিশন বাস্তবায়নের জন্যই তিনি হাত মিলিয়েছেন বৈশ্বিক সামরিক পরাশক্তি তুরস্কের সাথে। তুরস্কের ড্রোন প্রযুক্তি সিরিয়া থেকে শুরু করে ইউক্রেন এবং নাগোর্নো কারাবাখের যুদ্ধে আক্ষরিক অর্থেই বিপ্লব ঘটিয়েছে। সেই তুরস্কের বিশ্ববিখ্যাত প্রযুক্তি আজ সরাসরি চলে আসছে লাল সবুজের মাটিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন, একটি স্বাধীন রাষ্ট্রকে যদি টিকে থাকতে হয় তবে কেবল অর্থনীতির উপর ভরসা করে বসে থাকলে চলবে না। আপনার পকেটে যদি অনেক টাকা থাকে কিন্তু আপনার হাতে যদি কোনো অস্ত্র না থাকে, তবে আপনি হবেন বিশ্বের সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু। চারপাশের শকুন এবং নেকড়ের দল আপনাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার জন্য ছুটে আসবে। বাংলাদেশের আকাশকে এমন এক নিশ্চিদ্র লৌহ বর্মে ঢেকে দিতে হবে যা ভেদ করার সাহস পৃথিবীর কোনো পরাশক্তিরও যেন না হয়। তিনি তুরস্কের সাথে অত্যন্ত গোপনীয় এবং নিবিড় এক কৌশলগত সামরিক চুক্তির রূপরেখা তৈরি করলেন। চুক্তিটি হলো বাংলাদেশ ও তুরস্ক মিলে যৌথভাবে অত্যাধুনিক সামরিক ড্রোন তৈরি করবে, আর সেই ড্রোন তৈরির মেগা কারখানাটি স্থাপিত হবে বাংলাদেশের মাটিতেই। কিন্তু এই কারখানাটি কোথায় হবে? সামরিক কূটনীতিতে লোকেশন বা জায়গার নির্বাচন হলো সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। তারেক রহমান দাবার ঘুঁটিটি ঠিক এমন এক জায়গায় বসালেন যা দেখে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরাও বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি সারা দেশ বাদ দিয়ে এই কারখানার জন্য বেছে নিলেন উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়াকে। কেন বগুড়া? এর উত্তর খুঁজতে গেলে তারেক রহমানের ভূ রাজনৈতিক প্রজ্ঞার বিশালত্ব দেখে আক্ষরিক অর্থে শিহরিত হতে হয়। মানচিত্রের দিকে তাকান, বগুড়ার ভৌগোলিক অবস্থান কোথায়? বগুড়া হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার, আর এই উত্তরবঙ্গের ঠিক নাকের ডগাতেই অবস্থিত ভারতের সেই বিখ্যাত এবং
তাতেই অবস্থিত ভারতের সেই বিখ্যাত এবং সবচেয়ে দুর্বলতম জায়গা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। যে কোনো সামরিক উত্তেজনার মুহূর্তে এই পথটি যদি একবার আটকে যায় তবে ভারতের মানচিত্র থেকে চিরতরে খসে পড়বে ওই 7টি রাজ্য। যখন বগুড়ায় তুরস্কের বিশ্ববিখ্যাত বাইরাক্তার ড্রোনের কারখানা স্থাপিত হবে তখন সেই কারখানা থেকে উৎপাদিত ড্রোনগুলো তো আর কারখানার ভেতরে বসে থাকবে না, তাদের নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়ন বা টেস্ট ফ্লাইট করতে হবে। প্রশিক্ষণ বা ট্রেনিং এর জন্য এই ড্রোনগুলো সারাদিন উত্তরবঙ্গের আকাশে উড়বে। আর এই ড্রোনগুলোর রাডার এতই শক্তিশালী যে বগুড়ার আকাশে উড়ন্ত একটি ড্রোন অনায়াসে শিলিগুড়ি করিডোর এবং ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রতিটি ইঞ্চি জায়গায় স্ক্যান করে ফেলতে সক্ষম। অর্থাৎ তারেক রহমান কোনো গুলি না ছুড়েই শুধু একটি কারখানা স্থাপন করে ভারতের পুরো সামরিক মুভমেন্টকে একটি নীরব এবং চিরস্থায়ী নজরদারির আওতায় নিয়ে এলেন। ভারতের আকাশসীমা এখন থেকে আক্ষরিক অর্থেই বাংলাদেশের রাডারের নিচে নগ্ন হয়ে গেল। একটি আন্তর্জাতিক যৌথ প্রতিরক্ষা চুক্তির মতো অতি গোপনীয় প্রজেক্টের ঘোষণা সাধারণত কিভাবে দেওয়া হয়? প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অথবা সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে অত্যন্ত গাম্ভীর্যের সাথে এর ঘোষণা আসার কথা। কিন্তু এই মেগা প্রজেক্টের ঘোষণাটি যেভাবে এলো তা ছিল আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসের এক অভাবনীয় এবং চরম চতুর মনস্তাত্ত্বিক ফাঁদ। ঘোষণাটি কে দিলেন? কোনো সেনাপ্রধান নয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো শীর্ষ কর্তাও নয়। ঘোষণাটি দিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অত্যন্ত সাবলীলভাবে হাসি মুখে এক সাধারণ জনসভায় জানিয়ে দিলেন বাংলাদেশ ও তুরস্কের যৌথ ড্রোন তৈরির কারখানাটি স্থাপিত হতে যাচ্ছে উত্তরের প্রাচীন জনপদ বগুড়ায় এবং এই মেগা প্রজেক্টের কাজ ইতিমধ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে। সাধারণ চোখে এটি একটি এলাকার উন্নয়নের খবর, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক রণকৌশলের আতশকাচের নিচে এটি হল শতাব্দীর অন্যতম সেরা এক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। সাউথ ব্লকের কর্তারা চুল ছেড়ছেন এই ভেবে যে একটি স্বাধীন রাষ্ট্র কতটা আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হলে তাদের সর্বাধুনিক সামরিক ড্রোন কারখানা তৈরির খবরটি কোনো সামরিক ব্রিফিং এ নয়, বরং একজন স্থানীয় সরকার মন্ত্রীর মুখ দিয়ে স্রেফ একটি আঞ্চলিক উন্নয়নের খবর হিসেবে প্রকাশ করতে পারে। অনেকে হয়তো ভাবতে পারেন মন্ত্রী হয়তো ভুল করে আবেগের বশে কথাটি বলে ফেলেছেন, কিন্তু ভূ রাজনীতিতে এমন ভুল হয় না। এটি ছিল তারেক রহমানের এক নিখুঁত মাস্টার মাইন্ড পলিটিক্স। আন্তর্জাতিক কূটনীতিতে একে বলা হয় প্লসিবল ডিনাইবিলিটি বা অত্যন্ত সূক্ষ্ম অবজ্ঞা প্রদর্শন। ভারত সবসময় বাংলাদেশের সামরিক অগ্রগতি নিয়ে কান্নাকাটি করে, আন্তর্জাতিক মহলে নালিশ করে। তারেক রহমান অত্যন্ত সুকৌশলে ভারতের সেই কান্নাকাটির রাস্তা বন্ধ করে দিলেন। এই প্রজেক্টের ঘোষণা যদি সেনা সদর থেকে আসতো তবে ভারত হয়তো এটিকে একটি সামরিক উস্কানি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করত। কিন্তু যখন একজন বেসামরিক মন্ত্রী যিনি গ্রামীণ উন্নয়ন নিয়ে কাজ করেন তিনি যখন বলেন বগুড়ায় আমাদের একটা কারখানা হচ্ছে, তখন এটি আন্তর্জাতিক ফোরামে নিছকই একটি শিল্পায়ন বা কর্মসংস্থানের প্রজেক্ট হিসেবেই বিবেচিত হয়। ভারত চাইলেও এখন আন্তর্জাতিক মহলে বলতে পারবে না যে বাংলাদেশ সামরিক উস্কানি দিচ্ছে। তারেক রহমান অত্যন্ত স্মার্টলি ভারতকে তাদের নিজেদের বোনা জালে আটকে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন এই নতুন বাংলাদেশ শুধু পেশি শক্তি দিয়ে নয়, মগজ দিয়েও যুদ্ধ করতে জানে। আর মীর শাহে আলম অত্যন্ত বিশ্বস্ত সেনাপতির মতো প্রধানমন্ত্রীর এই মনস্তাত্ত্বিক ফাঁদটি নিখুঁতভাবে বাস্তবায়ন করে ভারতের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বগুড়ার এই ড্রোন কারখানা শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি হলো বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা এবং স্বপ্নের এক নতুন তীর্থস্থান। এতদিন আমাদের দেশের মেধাবী প্রকৌশলী, সফটওয়্যার ডেভেলপার এবং বিজ্ঞানীরা পড়াশোনা শেষ করেই বিদেশে পাড়ি জমাতেন, কারণ দেশে তাদের মেধার সঠিক মূল্যায়ন বা বিশ্বমানের কোনো গবেষণাগার ছিল না। মেধা পাচার বা ব্রেইন ড্রেইন ছিল আমাদের অর্থনীতির এক বড় ক্ষত। কিন্তু আজ যখন তুরস্কের মতো একটি গ্লোবাল সুপার পাওয়ার তাদের টেকনোলজি বা প্রযুক্তি নিয়ে বাংলাদেশের মাটিতে আসছে, তখন এই দেশের তরুণদের আর বিদেশমুখী হওয়ার কোনো প্রয়োজন নেই। বগুড়া খুব শিগগিরই পরিণত হতে যাচ্ছে বাংলাদেশের নতুন সিলিকন ভ্যালিতে। একটি আন্তর্জাতিক মানের ড্রোন ম্যানুফ্যাকচারিং কারখানা মানে শুধু কিছু লোহার শেড নয়, এর সাথে যুক্ত হবে শত শত সহায়ক শিল্প বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। ড্রোন বানানোর জন্য প্রয়োজন অত্যাধুনিক মাইক্রোচিপ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেন্সর টেকনোলজি এবং অফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের তরুণরা যারা এতদিন বিদেশের মাটিতে অন্যের কারখানায় কাজ করত, তারা আজ নিজেদের মাতৃভূমির প্রতিরক্ষায় নিজেদের হাতে ড্রোন তৈরি করবে। তারা যখন দেখবে যে তাদের নিজেদের হাতে বানানো একটি ড্রোন লাল সবুজের পতাকা গায়ে মেখে আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে, তখন তাদের বুকের ভেতর দেশপ্রেমের যে আগুন জ্বলবে তা পৃথিবীর কোনো শক্তি দিয়ে নেভানো সম্ভব নয়। সৃষ্টি হবে লাখো মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান। যে উত্তরবঙ্গকে একসময় মঙ্গার দেশ বলা হতো, যে অঞ্চলের মানুষ কাজের খোঁজে শহরে শহরে ঘুরে বেড়াতো, সেই উত্তরবঙ্গ আজ পরিণত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে হাইটেক এবং আধুনিক শিল্পনগরীতে। তারেক রহমানের এই ভিশন শুধু দেশের প্রতিরক্ষাই নিশ্চিত করছে না, এটি লাখো তরুণের চোখে এক সোনালী ভবিষ্যতের স্বপ্ন এঁকে দিচ্ছে।
আজকের বিশ্ব ব্যবস্থায় যে দেশ প্রযুক্তিতে যত এগিয়ে সে দেশ তত বেশি শক্তিশালী। তারেক রহমান খুব ভালো করেই জানেন, শুধু আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, রাষ্ট্র চালাতে হয় ইস্পাত কঠিন মেরুদণ্ড আর অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে। বগুড়ার এই ড্রোন কারখানা যখন পুরোদমে উৎপাদন শুরু করবে, তখন বাংলাদেশ শুধু নিজেদের প্রতিরক্ষায় নিশ্চিত করবে না, বাংলাদেশ পরিণত হবে সমরাষ্ট্র রপ্তানিকারক দেশে। কল্পনা করুন সেদিনের কথা, যেদিন মেড ইন বাংলাদেশ লেখা অত্যাধুনিক ড্রোনগুলো মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা এশিয়ার অন্য কোনো দেশে রপ্তানি হবে। সেদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় কেবল গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে থাকবে না, বরং একটি উদীয়মান সামরিক পরাশক্তি হিসেবে খোদাই হবে। যে দেশ একদিন ভিক্ষার ঝুলি নিয়ে উন্নত বিশ্বের দ্বারে দ্বারে ঘুরত, সেই দেশ আজ যে নিজের মাটিতে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করতে যাচ্ছে। যে ভারত একদিন আমাদের তাচ্ছিল্য করত, সেই ভারত আজ আমাদের সামরিক উত্থান দেখে ভয়ে তটস্থ। এটাই হলো আসল স্বাধীনতা, এটাই হলো মাথা উঁচু করে বাঁচার আসল আনন্দ। আমরা অস্ত্র কিনছি না, আমরা অস্ত্র বানাচ্ছি। আমরা কারো পেছনের উঠোন নই, আমরা দক্ষিণ এশিয়ার নতুন গেম চেঞ্জার। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে যে শক্তিটি সবচেয়ে বেশি কাজ করছে, তা হলো মাতৃভূমির প্রতি এক গভীর অকৃত্রিম ভালোবাসা আর মায়া। যখন একটি দেশের রাষ্ট্রনায়ক নিজের দেশের মাটি ও মানুষকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, তখন সেই দেশের উন্নতি কেউ আটকাতে পারে না। তারেক রহমান প্রমাণ করেছেন, তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি 21 শতকের এক ভিশনারি বা দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দাবার চাল প্রমাণ করে যে সবার আগে বাংলাদেশ। আমাদের এই রূপসী বাংলা, এই সবুজ প্রান্তর, এই নদ নদী আর এই খেটে খাওয়া মানুষের মুখের হাসি ফোটানোর জন্যই আজ এই মহাযজ্ঞের আয়োজন। আমরা চাই আমাদের আকাশ নিরাপদ থাকুক, আমরা চাই আমাদের কৃষক শান্তিতে ঘুমাতে পারুক, আমরা চাই আমাদের সন্তানরা এমন এক বাংলাদেশে বেড়ে উঠুক যেখানে কোনো পরাশক্তি রক্তচক্ষু তাদের আতঙ্কিত করতে পারবে না। এই ড্রোন কারখানা শুধু একটি যন্ত্রের কারখানা নয়, এটি হলো আমাদের সেই অদম্য স্বপ্নের কারখানা, যে স্বপ্ন আমরা 1971 সালে দেখেছিলাম, যে স্বপ্ন আমরা 2024 সালের জুলাই আগস্টের রক্তস্নাত বিপ্লবে নতুন করে সানিয়ে তুলেছি। মহাস্থানগড়ের প্রাচীন মাটি আজ যেন এক নতুন ইতিহাসের গন্ধে মাতোয়ারা। করতোয়ার তীরে হয়তো এখনো ভোরের আলো ফোটেনি, কিন্তু এই মাটির নিচে এখন বোনা হচ্ছে এমন এক বীজ, যা খুব শিগগিরই এক অজেয় মহিরুহে পরিণত হবে। 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম চিরতরে হারাম। তাদের মনিটরে হয়তো ভেসে উঠছে বগুড়ার মানচিত্র। তারা বুঝতে পারছে যে দেশটিকে তারা দিন হাতের পুতুল ভেবেছিল, সেই দেশটি আজ তাদের নাকের ডগায় বসে এমন এক মারণাস্ত্র তৈরি করছে, যার গর্জন তাদের শিলিগুড়ি করিডোরকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান তার তুরুপের তাসটি অত্যন্ত ঠান্ডা মাথায় এক মোহমোহী চতুরতার সাথে জেলে দিয়েছেন। খুব শিগগিরই হয়তো এমন একদিন আসবে, যেদিন ভোরের আলো ফোটার ঠিক আগে বগুড়ার রানওয়ে থেকে হুশ করে আকাশের ডানা মেলবে লাল সবুজের প্রথম বাইরাক্তার ড্রোন। সেই ড্রোনের ইঞ্জিনের গর্জনে যখন শিলিগুড়ির আকাশ বাতাস প্রকম্পিত হবে, যখন ভোরের প্রথম সূর্যের আলো ড্রোনের ডানায় প্রতিফলিত হয়ে আমাদের স্বাধীনতার জানান দেবে, তখন সাউথ ব্লক বুঝতে পারবে বাংলাদেশকে ভয় দেখানোর দিন চিরতরে শেষ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন, এই জাতি মেরুদণ্ড বাঁকা করে বাঁচতে শেখেনি। গোলামির দিন চিরতরে শেষ। এখন কেবল বিশ্বমঞ্চে মাথা উঁচু করে রাজত্ব করার পালা। দক্ষিণ এশিয়ায় এক নতুন পরাশক্তির জন্ম হতে যাচ্ছে, আর সেই পরাশক্তির নাম বাংলাদেশ। মাতৃভূমির এই অজেয় যাত্রায় আমাদের বিজয় সুনিশ্চিত। ইতিহাস আজ নতুন করে লেখা হচ্ছে, আর এই ইতিহাসের প্রতিটি পাতায় লেখা থাকবে কেবলই লাল সবুজের জয়গান। খেলা তো কেবল শুরু।